প্রথম যেটা ছিল একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং এখান থেকে এটার প্রেসি আমাদের লিখতে হবে। একটু বড় প্যাসেজ রয়েছে আর আমরা এক্সপেক্ট করতে পারি এরকমই আসবে। হাইকোর্টের প্যাটার্নে তো অবশ্যই ছোট প্যাসেজ এক্সপেক্ট করবেন না। আর আমরা এর আগের বারের যা কোশ্চেন দেখেছিলাম আইসিডিএস প্রমোশনেও, তাতেও কিন্তু যথেষ্ট বড় প্যাসেজ ছিল। তো ছোট ছোট তো আমরা প্র্যাকটিস করতে থাকবো। আজকে একটু বড় প্যাসেজ ছিল, অ্যারাউন্ড 315-20টা মতো ওয়ার্ডের মধ্যে ছিল। কাউন্ট আপনারা করেছেন নিশ্চয়ই, বা টোটাল কাউন্ট ওভাবে করার দরকারও নেই। আমাদের যেভাবে আমরা কাউন্ট করি নর্মালি, এদিক থেকে কতগুলো হচ্ছে গুণে আর এদিক থেকে কতগুলো হচ্ছে গুণে, ওভাবেই করে দেখে নেবেন, একটা অ্যাপ্রক্স ভ্যালু পেয়ে যাবেন। সেটা ধরে করলেই হবে। মোটামুটি এদিক থেকে আর এদিক থেকে মাল্টিপ্লাই করে নিয়ে যদি হিসেব করা যায় 300 অ্যাবভ, 300-300-র কিছু বেশি ছিল এখানে ওয়ার্ড। আমরা প্রথমে প্যাসেজটা পড়বো এবং তারপর আমরা এখান থেকে একটা একটা করে পয়েন্ট ড্র করব। একই সাথে আমি রুলগুলো একটু বলে দেবো। বেশ কয়েকজন নতুন রয়েছেন, যদিও আমি খুব একটা কাউকে দেখতে পাচ্ছি না নতুনদের মধ্যে আজকের ক্লাসে, কিন্তু আমি একটু রুলগুলো বলতে বলতেই যাব। প্রথমে পড়ে নেওয়া যাক। বাইং থিংস টুডে ইজ সো সিম্পল। বাইং থিংস বলতে জিনিস কেনা। জিনিস কেনা আজকের দিনে দাঁড়িয়ে ইজ সো সিম্পল, খুব সহজ ব্যাপার। জাস্ট এন্টার এ শপ, সে আ বুক স্টোর, চুজ দ্য ডিজায়ার্ড বুক অ্যান্ড পে ফর ইট। জাস্ট এন্টার এ শপ, একটা দোকানে ঢুকে পড়ো। সে আ বুক স্টোর, ধরে নেওয়া যাক যে একটা বইয়ের দোকান। চুজ দ্য ডিজায়ার্ড বুক, পছন্দ মতো বই পছন্দ করে নাও, চুজ করে নাও, অ্যান্ড পে ফর ইট, এবং এটার জন্য পেমেন্ট করে দাও। Long ago, before the invention of money, how did people trade? আমরা এখন বর্তমানে কেনাকাটা করি টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে। লং এগো, অনেক আগে, বিফোর দ্য ইনভেনশন অফ মানি, মানে টাকা আবিষ্কারের আগে। ইনভেনশন বলতে আমরা আবিষ্কার, ইনভেনশন মানে, তাহলে টাকার যখন ব্যবহার ছিল না বা প্রচলন ছিল না, হাউ ডিড পিপল ট্রেড, মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করত? দ্য প্রিমিটিভ ওয়ে অফ এক্সচেঞ্জ ওয়াজ দ্য বার্টার ট্রেড। তাহলে প্রিমিটিভ বলতে একদম প্রাথমিক, প্রাথমিক যে উপায় এক্সচেঞ্জের বা দেওয়া নেওয়া কেনাকাটা ইত্যাদির, সেটার উপায় ছিল হচ্ছে বার্টার ট্রেড, মানে বিনিময় প্রথা। আমাদের জানা জিনিসটা। তাহলে আমরা বুঝতেই পারছি যে দুটো লাইন তিনটে লাইন পরে আমরা এটা বুঝতে পারছি যে ট্রেডিং নিয়ে কিছু একটা বলা হচ্ছে, এবং প্রথমে অ্যানশিয়েন্ট ফর্ম অফ ট্রেডিং সম্পর্কে বলা হচ্ছে, যে আগেকার দিনে কিভাবে কেনাবেচা হতো। In this form of transaction, people used goods to exchange for the things that they needed or had in mind. In this form মানে এই উপায়ে, মানে বার্টার ট্রেডের ক্ষেত্রে, বা in this form of transaction, এই বার্টার ট্রেডের ব্যাপারটার ক্ষেত্রে, people used goods, মানুষ জিনিসপত্র ব্যবহার করত, টু এক্সচেঞ্জ, দেওয়া নেওয়া করতে, ফর দ্য থিংস দ্যাট দে নিডেড, তাদের যেটা প্রয়োজন সেটার বিনিময়ে, অর হ্যাড ইন মাইন্ড, অথবা তাদের মাথায় যেটা রয়েছে, যেটা তাদের কেনার দরকার, সেটার পরিবর্তে তারা অন্য কিছু দিত, মানে দেওয়া এবং নেওয়ার মানে বিনিময়ের মাধ্যমে ট্রেডিংটা চলতো। ফর ইনস্ট্যান্স, এখানে দেখুন উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝানো রয়েছে যে হোয়াট ইজ বার্টার ট্রেড। তো আমাদের একদম বেসিক রুল যেটা রয়েছে, প্রেসি লেখা। প্রেসি মানে হচ্ছে একদম বিষয়টা পড়ে বুঝে নিয়ে, প্যাসেজটা পড়ে বুঝে নিয়ে একদম মূল কথাটুকু, সেখানে কোনো রকম উদাহরণ ব্যবহার করবার কোনো জায়গাই নেই। উদাহরণ আমি কার দেব? যে কোনো একটা ফ্যাক্ট, তার উদাহরণ আমি দেব। তো উদাহরণ আমার প্রেসিতে চলবে না, ফ্যাক্টটুকুকে আমি শুধু নিজের ভাষায় তুলে ধরবো। তাহলে ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ যা যা এখানে লেখা থাকবে যতদূর পর্যন্ত, সেটা এমনিতেই কিন্তু প্রেসি থেকে বাদ চলে যাবে, কোনো উদাহরণের ব্যবহার আমরা প্রেসিতে করব না। কি বলছে? ইফ পারসন এ ওয়ান্টেড আ বুক, যদি পারসন এ নামক একটি ব্যক্তির বইয়ের প্রয়োজন হতো, অ্যান্ড হ্যাড এ গোট টু স্পেয়ার, এবং দেওয়ার জন্য একটা গোট বা একটা ছাগল থাকতো, হি হ্যাড টু লুক ফর সামওয়ান, তাকে খুঁজতে হতো কাউকে, সে পারসন বি, ধরে নেওয়া যাক যে পারসন বি নামের কোনো ব্যক্তি, হু উড হ্যাভ আ স্পেয়ার বুক অফ পারসন এইজ চয়েস, যার কাছে একটা দেওয়ার মতো বই থাকবে, যেটা আবার পারসন এর পছন্দ মতো হতে হবে, অ্যান্ড অলসো বি ইন নিড অফ এ গোট, এবং তার একটা ছাগলের প্রয়োজনও থাকতে হবে। মানে একজন ছাগল দেবে, ছাগল দিয়ে বই নেবে, আর একজন বই দিয়ে ছাগল নেবে, তাহলে দুটো পার্সন
এ এবং বি দুজনকেই ওই ছাগল এবং বই এই দুটো জিনিসের প্রয়োজনীয়তা দুজনের কাছে থাকতে হবে, তবেই সেখানে বার্টার ট্রেড পসিবল। তো সেইটাই এখানে বলা হচ্ছে, এটাকেই বার্টার ট্রেড বা বিনিময় প্রথাটা কি জিনিস আর কি, সেটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হলো। However, having found such a person would not solve the problem. এবার এই যে যার এরকম একটা লোককে খুঁজে পাওয়া যার একটা ছাগল রয়েছে এবং বইয়ের প্রয়োজন এবং উল্টোটা, সেটাই শুধুমাত্র সমস্যাটার সমাধান করতে পারতো না। A big goat may not be worth only one book. একটা বড় ছাগল যদি হয় তার দাম হয়তো একটা বইয়ের থেকে বেশি হতে পারে, একটা বইয়ের দামের সমান নয়। Hence, person B might have to offer person A something else. তাহলে পার্সন বি কে পার্সন এ কে আরো কিছু দিতে হবে, মানে ওই বইটা ছাড়াও আরো কিছু দিতে হবে। যেমন সে ধরে নেওয়া যাক 5 chickens, 5টা মুরগি। However, he would run the risk of person A rejecting the offer as he might not need the chickens and so on. এবার এটাও হতে পারে যে পার্সন এ এই অফারটা রিজেক্ট করলো কারণ তার মুরগির কোনো প্রয়োজন নেই। তো এইরকম একটা কমপ্লেক্স ব্যাপার কিন্তু বার্টার ট্রেডের ক্ষেত্রে চলে আসছে, কারণ কেনাকাটা বা ব্যবসার ক্ষেত্রে উভয়ের ডিমান্ড, উভয়ের কাছে উভয়ের জিনিসের ডিমান্ড থাকাটার প্রয়োজন রয়েছে, এবং সেটা যে সব ক্ষেত্রে দুটো সমান মাপের জিনিস হবে বা সমান মূল্যের জিনিস হবে এমনটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে এই বার্টার ট্রেডের যে পদ্ধতিটা সেটা বেশ কমপ্লেক্স হয়ে ওঠে এবং এটাতে বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে। The above example, যে ওপরের যে উদাহরণটা does এইভাবে clearly illustrates, পরিষ্কারভাবে বর্ণনা করে the inefficiency of barter trading, যে বার্টার ট্রেডিং এর কি কি মানে কনস রয়েছে বলা যেতে পারে, বিনিময় প্রথার কি কি অসুবিধা রয়েছে সেটা পরিষ্কার করে বোঝা যায় ওপরের উদাহরণটা থেকে। তাহলে এই যে এই পুরো জিনিসটা আমরা পড়লাম, এটার থেকে আমি মেইন কি বুঝলাম, আমাকে তো পয়েন্ট ড্র করতে হবে, কিছুটা লাইন পড়বো, পড়ে নিয়ে আমাকে বুঝতে হবে এই জায়গাটার মূল কথা কি। তাহলে এই জায়গা থেকে আমি এটাই বুঝতে পারলাম, এই যে এতটা অংশ পর্যন্ত পড়ে আমি এটাই বুঝলাম যে বার্টার ট্রেডিং যেটা আর্লিয়ার বা প্রিমিটিভ পিরিয়ডে প্রচলিত ছিল সেটার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজেস বা কনস ছিল। তাহলে বার্টার ট্রেড আমি পয়েন্ট একটা মানে বুলেট মার্ক দিয়ে করে নেব নিজের সুবিধার জন্য। তাহলে এভাবে আমি করতে পারি, বার্টার ট্রেড popular in primitive age, মানে আগেকার দিনে বা আর্লিয়ার কথাটা ব্যবহার করতে পারেন। আপনারা প্রয়োজনে এই পয়েন্টগুলোকে বাংলাতেও লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। Popular in primitive age had a number of disadvantages, মানে অসুবিধাগুলো কি কি ছিল ওপরে সেটাই আমরা বুঝলাম। তাহলে had a number of disadvantages, কি কি ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা আমরা প্রয়োজন মতো অ্যাড করব, যে উভয়ের জিনিসের ডিমান্ড থাকাটা প্রয়োজন, আমরা এটা মোটামুটি মাথায় রেখে দিলাম। আমাকে আবার তো দেখতে হবে যে পুরো প্যাসেজের যে শব্দ সংখ্যা তার 1/3 ওয়ার্ডসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে প্রেসি লেখাটা। তো এখানে যদি মোটামুটি অ্যাপ্রক্স আমি ধরে নিই 300 বা 310-15, তো সেখানে 100 2-3টের মধ্যে আমাকে অ্যাপ্রক্স 100 আমাকে ধরে নিতে হবে, 100 ওয়ার্ডের মধ্যে আমাকে প্রেসিটা লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে পয়েন্ট এক্সট্রা হয়তো রয়েছে এখানে কিছু একটা, আমার মাথায় রইলো, আমার যদি শব্দ সংখ্যা না আর কি ঠিকঠাক করে না হয় আর কি, তখন আমি নিজের মতো করে ওটাকে অ্যাড করে নিতে পারবো। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে ডিসঅ্যাডভান্টেজটা কি ছিল, যে উভয়ের কাছে উভয়ের জিনিসের যেন ডিমান্ড থাকে, এটাই ছিল ডিসঅ্যাডভান্টেজটা, এবং সেটা সবসময় খুঁজে পাওয়া নাও যেতে পারে, এটাই এতটা জায়গা জুড়ে বলা হয়েছে। নেক্সট কি আসছে, মেনি ইয়ার্স ল্যাটার, অনেক বছর পরে, দ্য কাম্বারসাম বার্টার ট্রেড ফাইনালি গেভ ওয়ে টু দ্য মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ when the idea of money was introduced. অনেক পরে এই যে অসুবিধাজনক যে বিনিময় প্রথা, এটার থেকে আস্তে আস্তে কিসের জন্ম হলো, মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ, মানে পয়সার বিনিময়ে বা মুদ্রার বিনিময়ে যে কেনা বেচা সেটার জন্ম হলো when the idea of money was introduced, যখন অর্থের যে কনসেপ্টটা বা টাকা বা মুদ্রার যে কনসেপ্টটা যখন প্রচলিত হলো। তাহলে এই যে এই ডিফিকাল্টিগুলো বা এই ডিসঅ্যাডভান্টেজগুলো দূর করবার জন্য কিসের জন্ম হলো,
মনিটারি ট্রানজাকশন বলতে পারি, বা এখানে এক্সাক্ট টার্মটা কি ছিল, মনিটারি এক্সচেঞ্জ, মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ। যদি আমার কোনো এর সিনোনিম ইনস্ট্যান্ট কিছু মাথায় না আসে, আমি ওই কথাটুকুই লিখে রাখবো, যেটা আছে প্যাসেজে সেটাই লিখে রাখবো, পরে আমি তার সিনোনিম ভাবার চেষ্টা করব। তাহলে মনিটারি, ম্যাডাম হ্যাঁ বলুন বলুন। বলছি ম্যাডাম, কাম্বারসাম মানে কি অসুবিধা? কাম্বারসন মানে হ্যাঁ অসুবিধাজনক, মানে কিভাবে বাংলাটা বলবো, উম, হ্যাঁ মানে যেটা প্রবলেম ক্রিয়েট করছে, ডিফিকাল্ট, এই ব্যাপারটাই অসুবিধাজনক। আচ্ছা, মানে ডিফিকাল্ট মিনিংটা হলে মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেকটা। হ্যাঁ 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 হচ্ছে। ঠিক আছে ম্যাডাম। নেক্সট, তাহলে মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ কেম ইন দ্য প্লেস অফ, ইন দ্য প্লেস অফ বার্টার। বার্টার ট্রেডের জায়গায় মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ এটা এলো। ইন দ্য আর্লি ডেজ, শুরুর দিকে, অলমোস্ট এনিথিং কুড কোয়ালিফাই অ্যাজ মানি, যে কোনো কিছুই মানির জায়গায় ব্যবহার করা যেতে পারত, যেমন বিডস, শেলস অ্যান্ড ইভেন ফিশিং হুকস, মানে ওই কড়ি এইসব জিনিসপত্র, ফিশিং হুকস এমনকি মাছ ধরার জাল পর্যন্ত টাকার জায়গায় ব্যবহার হতে পারত। মানে আমার একটা জিনিস দরকার, তার বদলে আমি টাকার পরিবর্তে মাছ ধরার জাল বা কোনো শেল, বিড এগুলো দিচ্ছি আর কি। দেন তাহলে কি কি ব্যবহার হতে পারতো, এটাও একটা পয়েন্ট, যে টাকার জায়গায় এই এই জিনিসগুলো ব্যবহার হতো। দেন ইন এ রিজিয়ন নিয়ার টার্কি, গোল্ড কয়েন্স ওয়্যার ইউজড অ্যাজ মানি। তাহলে তারপরে ইন এ রিজিয়ন নিয়ার টার্কি, তুর্কির কাছাকাছি একটা অঞ্চলে গোল্ড কয়েন ব্যবহার করা হতো মানি হিসেবে, শুরু হলো আর কি। In the beginning, each coin had a different denomination. প্রত্যেকটা কয়েনের আলাদা আলাদা মূল্য ছিল। প্রথম মানে ওই টার্কির যে কয়েন সেটার কথা বলছে। It was only later, in about 700 BC, that Gyges, the king of Lydia, standardized the value of each coin and even printed his name on the coins. তাহলে প্রথম এই রাজা, ইনি কি করলেন, স্ট্যান্ডার্ডাইজ করলেন, প্রত্যেকটা মানে কয়েনের আলাদা আলাদা ভ্যালু ঠিক করে দিলেন এবং তার উপরে নিজের নামও প্রিন্ট করলেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, মানিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ হলো, সেখান থেকে প্রথমে মানি হিসেবে ব্যবহার হতো হচ্ছে বিডস, শেলস, তারপরে হচ্ছে ফিশিং হুকস, ওয়্যার ইউজড অ্যাজ মানি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েন এলো, কয়েন কেম ইনটু বিং, লিখে রাখলাম আপাতত, যে কয়েনের অস্তিত্ব এলো। কে এলো, কোথা থেকে এলো, কে আনলো, কি, এগুলো জাস্ট হাতে থাকলো, কারণ এটা আমার ইম্পর্টেন্ট না। এখানে আমরা পরপর যা এখনো অবধি পড়লাম, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে মানির ইভলিউশন কিভাবে হচ্ছে, কিভাবে মানে মূল ট্রেডিং এর যে পদ্ধতি সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথমে বার্টার, সেখান থেকে মানিটারি ফর্ম শুরু হলো, তারপরে মানি হিসেবে ব্যবহার হতে থাকলো বিডস, শেলস ইত্যাদি, তারপরে কয়েন এলো। এবার কয়েন কে আনলো বা কোথায় এলো সেটা পরের কথা, আমি পরপর স্টেপ বাই স্টেপ আগে আসতে হবে আমাকে, তারপর যদি আমার জায়গা থাকে তাহলে আমি ওটা ব্যবহার করলাম, না হলে করলাম না, কোনো অসুবিধে নেই। নেক্সট, তাহলে কয়েন চলে এলো। হাউএভার অ্যাজ টাইম ওয়েন্ট বাই, যাই হোক সময় যত এগোতে থাকলো, ক্যারিং কয়েন্স ফর শপিং নট অনলি অ্যাপিয়ার্ড ট্রাবলসাম বাট অলসো অ্যাট্রাক্টেড থিপস। তাহলে ক্যারি করা এই কয়েন, সেগুলো ক্যারি করা ট্রাবলসাম হতে থাকলো, এটা বেশ ডিফিকাল্ট ফিল হলো। এটা যে শুধুমাত্র ডিফিকাল্ট ছিল, ভারী ইত্যাদির ব্যাপার তো কিছুটা প্রবলেম তো রয়েইছে, একই সঙ্গে অ্যাট্রাক্টেড থিপস, এটা কি করলো, চুরির হওয়ার যে প্রবণতা বা চুরির ভয়, এটাকে বাড়িয়ে দিল।
তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ অফ কয়েন। কয়েনেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ বেরিয়ে এলো। Hence, the Greek and Roman traders who bought goods from people in faraway cities invented checks to solve the problems. তাই গ্রিক এবং রোমান বণিকরা হু বট গুডস, যারা জিনিসপত্র কিনতো, ফ্রম পিপল ইন ফার অ্যাওয়ে সিটিজ, মানে অনেক দূরের শহর থেকে জিনিসপত্র কিনতো, ইনভেন্টেড আবিষ্কার করলো, চেক আবিষ্কার করলো বা চেকের ব্যবহার শুরু করলো, টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটার সমাধান করার জন্য। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েনের পর এলো হচ্ছে চেকস। নট অনলি ওয়্যার পেপার চেকস ইজি টু ক্যারি, শুধুমাত্র এই পেপার চেকগুলো যে ক্যারি করা, বহন করা সহজ ছিল তাই নয়, বাট দে অলসো ডিসকারেজড রবারি, এটা আস্তে আস্তে চুরি করার যে ব্যাপারটা সেটাকেও কমিয়ে দিল, কারণ দিস চেকস কুড অনলি বি ইউজড বাই দ্য পারসন হুজ নেম ওয়াজ স্পেসিফাইড অন ইট, কারণ এই চেকগুলো শুধু তারাই ব্যবহার করতে পারতো যাদের নাম ওই চেকের ওপরে লেখা আছে। আমরা জানি যে চেক যেরকম হয়, তো সেটাই বলছে যে এটা যার নাম লেখা আছে সে ছাড়া অন্য কেউ এটা ব্যবহার করতে পারতো না। তো সেক্ষেত্রে এটা চুরি হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না, চুরি করেও কিছু করা সম্ভব নয়। ফলোইং দ্য আইডিয়া, তাহলে চেকের কিছু একটা অ্যাডভান্টেজ আমরা পেলাম। ফলোইং দ্য আইডিয়া, এই আইডিয়াটাকে ফলো করেই ব্যাংকস ল্যাটার ইস্যুড নোটস ইন এক্সচেঞ্জ ফর গোল্ড ডিপোজিটেড উইথ দেম। তাহলে ব্যাংক কি করলো, তাহলে পুরোটা একবার জাস্ট বলে দিই যে কি দেখলাম আমরা পরপর। আমি পুরো প্যাসেজটা আর পড়ছি না, অলমোস্ট আমি পড়ে শেষ করে ফেলেছিলাম। প্রথমে ছিল হচ্ছে একদম প্রথম দিকে কেনা বেচার ক্ষেত্রে ছিল বিনিময় প্রথা। বিনিময় প্রথার কিছু ডিফিকাল্টি ছিল, কারণ হচ্ছে উভয় পক্ষের জিনিসের ডিমান্ড যেন থাকে, তবেই সেখানে বিনিময় সম্ভব ছিল। এবং সেক্ষেত্রে দেখা যেত কি, যে এক পক্ষের জিনিসের দাম হয়তো বেশি আর একজনের কম, তো সেক্ষেত্রেও বিনিময় সম্ভব ছিল না। বিনিময় প্রথার এই সমস্যাগুলো দূর করার জন্য এলো কি, মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ। মনিটারি ফর্ম অফ এক্সচেঞ্জ বলতে টাকা পয়সার, মানে কিছুর একটা টাকার বিনিময়ে জিনিস কেনাকাটা। এবার টাকা বলতে তো কিছু ছিল না তখন, তো সেই হিসেবে প্রথম দিকে বিডস, শেলস, মানে কড়ি, ফিশিং হুকস, এই সমস্ত কিছু ব্যবহার হতো টাকা হিসেবে। এটার পরে আস্তে আস্তে দেখা গেল কি, কয়েন, প্রথমে এলো গোল্ড কয়েন এবং তারপরে কয়েনের এক্সিস্টেন্স এলো। সেটা হচ্ছে কোথায়, অ্যাবাউট 700 BC, এটা হচ্ছে টার্কির কাছাকাছি অঞ্চলে। দেন ইন আ রিজিয়ন নিয়ার টার্কির কাছাকাছি অঞ্চলে গোল্ড কয়েনের চল শুরু হলো, এবং 700 BC-তে সেখানে দেখা গেল যে লিডিয়ার রাজা কয়েন ইন্ট্রোডিউস করলেন এবং সেখানে নিজের নাম ইত্যাদি প্রিন্ট করলেন তার উপরে। এইভাবেই মনিটারি ফর্ম অফ ট্রানজাকশন এলো। কিন্তু তারপর দেখা গেল কয়েনেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কারণ হচ্ছে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াতে সমস্যা রয়েছে, এবং একই সঙ্গে চুরি ডাকাতির একটা ভয় থাকে। এই যে, বাট অলসো অ্যাট্রাক্টেড থিপস, মানে চুরি হয়ে যাওয়ার ভয় থাকতো। এখান থেকে আমি পড়ছি, এখান থেকে আমি পড়ছি। Hence, the Greek and Roman traders who bought goods from people in faraway cities invented checks to solve the problem. তাহলে এর ফলে কি হলো, গ্রিক এবং রোমান ব্যবসায়ীরা যারা অনেক দূরের শহর থেকে জিনিসপত্র কেনাবেচা করতো, তারা কি করলো, চেক আবিষ্কার করলো, মানে চেকের সৃষ্টি হলো বা চেক এলো হচ্ছে লেনদেনের ক্ষেত্রে এই সমস্যাটা দূর করার জন্য। নট অনলি ওয়্যার পেপার চেকস ইজি টু ক্যারি, শুধুমাত্র যে পেপার চেকগুলো ক্যারি করতে সুবিধে ছিল তাই নয়, বাট অলসো discouraged robbery, as these checks could only be used by the person whose name was specified on it. একই সঙ্গে এটা রবারি বা ডাকাতির সমস্যাটাকেও কমিয়ে দিল, কারণ চেকের ওপরে যার নাম লেখা সেই একমাত্র চেকটা ব্যবহার করতে পারবে, তো এটা চুরি করে কোনো লাভ ছিল না। তাহলে চেকের অ্যাডভান্টেজ আমরা এখানে দেখতে পেলাম, চেকস অবধি আমরা লিখে নিয়েছি। Following the idea, banks later issued notes in exchange for gold deposited with them. এই আইডিয়াটাকে ফলো করেই ব্যাংকগুলো পরবর্তীকালে নোট ইস্যু করলো, নোট এর প্রচলন করলো, যেটা গোল্ডের বিনিময়ে ব্যাংক থেকে দেওয়া হতো। তার ফলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, চেকসের পর কি এলো, মিনস অফ ট্রানজাকশন হিসেবে এলো হচ্ছে ব্যাংক নোটস, যেগুলো ইন এক্সচেঞ্জ অফ গোল্ড দেওয়া হতো ব্যাংক থেকে।
দিস ব্যাংক নোটস কুড দেন বি ইউজড অ্যাজ ক্যাশ, এবং এই ব্যাংক নোটগুলো এগুলো ক্যাশ হিসেবে ব্যবহার করা যেত। Finally, governments of today adopted the same idea and began to print paper money for the country's use. এবং বর্তমানে গভর্নমেন্ট এই আইডিয়াটাকে ফলো করেই কি তৈরি করেছে বা কি ইস্যু করেছে না পেপার মানি। পেপার মানি বলতে নোটের কথাই বলা হচ্ছে। পেপার মানি, দেশের ব্যবহারের জন্য পেপার মানি তৈরি করেছে, ব্যাংক থেকে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে টোটাল কিভাবে কয়েন মানে কিভাবে মুদ্রার আবির্ভাব হলো বা ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে পরিবর্তনটা এলো। তো এই পয়েন্টগুলো দেখে এবার যখন আমি প্রেসিটা লিখবো তখন আমি এই পয়েন্টগুলোকে ফলো করে লিখবো। তাছাড়া কিছু বেসিক রুলস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে কয়েকটা একটু বলে দিই যে প্রিভিয়াস যারা নতুন রয়েছেন তারা পেয়ে যাবেন পুরনো প্রেসির যে বেসিক ক্লাস রয়েছে সেটা স্যার দিয়ে দেবে। তাছাড়া আমরা খেয়াল রাখার মধ্যে রাখবো হচ্ছে প্রেসি যখন লিখবো তখন মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, মেইন আইডিয়াটাকে তুলে ধরবো। মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, মূল আইডিয়াটাকে তুলে ধরবো। নো এক্সাম্পল ক্যান বি ইউজড। মেইন আইডিয়া তুলে ধরতে গিয়ে আমরা কোনো রকম কোনো উদাহরণ দেব না। যেমন এখানে মুদ্রার ব্যবহার বিনিময় প্রথার ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলা ছিল পার্সন এ পার্সন বি করে যে কিভাবে তাদের মধ্যে বিনিময় সম্ভব এবং কোন ক্ষেত্রে সম্ভব নয়। ওই এক্সাম্পলটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, শুধুমাত্র মেইন আইডিয়াটা আমি তুলে ধরবো কোনো রকম উদাহরণ ছাড়া। ইট মাস্ট বি রিটেন ইন ওন ল্যাঙ্গুয়েজ। ইট মাস্ট বি রিটেন ইন ওন ল্যাঙ্গুয়েজ মানে নিজের ভাষায় লিখতে হবে। মেইন বিষয়টা আমি বুঝে নেব প্যাসেজ থেকে, কিন্তু প্যাসেজের কোনো লাইন আমি ডিরেক্টলি রিপিট করব না প্রেসির মধ্যে। এমনকি শব্দ আমাকে কোথাও কোথাও ব্যবহার করতে হবে, তবে শব্দগুলোও আমরা চেষ্টা করব সিনোনিমগুলোকে বেশি ব্যবহার করার। সমার্থক শব্দ যেগুলো প্যাসেজে যে শব্দগুলো আছে তার সমার্থক শব্দ ব্যবহার করার চেষ্টা করব, ডিরেক্ট শব্দকে না তুলে। তাছাড়া আর কি মাথায় রাখবো সেটা হচ্ছে নো ইউজ অফ সেকেন্ড অর ফার্স্ট পার্সন। আই উই ইউ এর ব্যবহার আমরা করব না। সামওয়ান, এভরিওয়ান, পিপল এভাবে বলতে পারি, কিন্তু আই উই ইউ এগুলোর ব্যবহার করা যাবে না। Don't give any extra information. Don't give any extra information. এক্সট্রা ইনফরমেশন বলতে ধরুন এখানে আপনাকে যেটা দিয়েছে যে মানি কিভাবে এলো, এটা নিয়ে হয়তো আপনি আরো কিছু জানেন, বিনিময় প্রথা নিয়ে হয়তো আপনি আরো কিছু জানেন, কিন্তু সেটার মানে ব্যবহার আপনি আপনার প্রেসিতে করতে পারবেন না। প্রেসিতে আপনার যে প্যাসেজটা দেওয়া আছে দ্যাট ইজ অল ফর ইউ, এই জিনিসটার বাইরে আপনি যেতে পারবেন না। যেটুকু দেওয়া আছে প্যাসেজে সেটুকুর মূল কথাটাকে নিজের ভাষায় আপনাকে লিখতে হবে, কোনো অতিরিক্ত ইনফরমেশন ব্যবহার করবেন না। আর একটা মেইন পয়েন্ট যে ইট মাস্ট বি ইন 1/3 word of the main passage. মেইন প্যাসেজের যে শব্দ সংখ্যা তার 1/3 শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে, মানে তার 1/3 শব্দ আপনার প্রেসিতে থাকতে পারবে, তার থেকে বেশি যেন না থাকে। এবার 2-5টা এদিক ওদিক হতে পারে, কিন্তু অতিরিক্ত বেশি শব্দের ব্যবহার আমরা করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের প্রেসি লিখতে হয় প্রেসি শিটে, এরকম একটা শিট থাকবে, সেখানে আপনার এরকম খোপ কাটা থাকবে, প্রত্যেকটা খোপে আপনি একটা করেই শব্দ লিখতে পারবেন। এবং এখানে তার টোটাল এই যে 1 2 3 4 এখানে আপনাকে 4 কাউন্ট করে করে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মানে সুযোগ নেই যে অতিরিক্ত শব্দ ব্যবহার করার, সেজন্য শব্দ সংখ্যাকে খেয়াল রাখবো, মূল আইডিয়াটাকে তুলে ধরবো, কোনো অতিরিক্ত কথা বলবো না, আর কোনো রকম এক্সাম্পলের ব্যবহার
করব না, এটা হচ্ছে আমার মেইন জিনিসটা। এবার অ্যাপ্রোচটা কিরকম হবে, যেটা আমি বললাম, একটা বড় প্যাসেজ পড়ে পুরো সবটা আপনার মাথায় রাখা তো সম্ভব নয়। আপনি যদি ওভাবে মনে রাখতে চান তাহলে আপনাকে আবার দ্বিতীয়বারের জন্য প্যাসেজটা পড়তে হবে, সেটা সবসময় সময় আপনার কাছে নাও থাকতে পারে। তাই কি করবেন, প্যাসেজটা পড়ে বেশ চার পাঁচ। ম্যাডাম হ্যাঁ বলুন, বলুন। বলছি প্রেসির টাইটেলটা টাইটেলের কথাও প্রেসির বলছি। টাইটেলটা কত শব্দের? অতিরিক্ত বড় না আচ্ছা হওয়াই ভালো, 5-7-এর মধ্যে ঠিক আছে। ঠিক আছে, 5-7টা শব্দের মধ্যে ঠিক আছে, অতিরিক্ত টাইটেল বড় করবেন না। আচ্ছা হুম, টাইটেলটা কি বেশিরভাগ নাউন ফ্রেজে হবে? হ্যাঁ আর একবার বলুন। টাইটেলটা কি বেশিরভাগ নাউন ফ্রেজে হবে? নাউন ফ্রেজে, হ্যাঁ নাউন ফ্রেজেই মূলত হয়। তাছাড়া আপনি করতে পারেন নিজের সুবিধে মতো, একটা কমপ্লিট সেন্টেন্সও হতে পারে সেটা। বা মানে মূল বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে, আপনার ইনস্ট্যান্ট তখন যেটা মাথায় আসবে সেভাবে আপনাকে লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে নাউন ফ্রেজেই দেখা যায়। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো খেয়াল করব আমরা, প্রথম কথা। আর একটা যেটা উনি বললেন, টাইটেল, প্রেসির ক্ষেত্রে একটা টাইটেল আমাকে দিতে হবে। সেই টাইটেলটা আমি শুরুতেই দেওয়ার চেষ্টাও করব না। প্রথমে আমি পুরো প্যাসেজটা পড়লাম, মানে পুরো প্যাসেজটা পড়তে পড়তেই ধরুন 3-4টে লাইন পড়ে আপনার কি মনে হলো সেই লাইনটুকু সম্পর্কে, সেই লাইনটুকু পড়ে আপনি কি মূল ভাবটা বুঝতে পারলেন, নিজের মতো করে বুলেট পয়েন্ট করুন। না হলে আবার একটা 350 ওয়ার্ডের প্যাসেজ যদি আপনাকে পড়তে হয় টাইম যাবে, যেটা বলছিলাম। তো এইভাবে আপনি বুলেট মার্ক করে করে নিজের মতো করে লিখে নিন মেইন বিষয়টা কি, সেটা আপনি বাংলাতে লিখুন, ইংরেজিতে লিখুন, হিন্দিতে লিখুন, কোনো অসুবিধা নেই। আপনি নিজে যেন বুঝতে পারেন জিনিসটা। এইভাবে করলেন। ইংলিশে লিখলে কি হবে, যে এটাই আপনার একটা অলমোস্ট প্রেসির আকারে চলে আসবে, একটু এদিক ওদিক করতে হবে আর কি। আপনি আপনার সুবিধা মতো করে নিলেন। এবার পুরোটা পড়ার পরে যখন আপনি পয়েন্ট ড্র করে নিলেন, তখন আপনার মধ্যে একটা আইডিয়া চলেই আসবে। আপনি প্রয়োজনে পয়েন্টগুলো আরেকবার পড়ুন, আপনার মধ্যে দেখবেন একটা আইডিয়া চলে আসবে এটার টাইটেল কি হতে পারে বা এর মূল বিষয়বস্তু কি, সেটা আপনার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তখন আপনি টাইটেল লেখার চেষ্টা করবেন। প্রথমেই টাইটেল লিখতে গেলে কিন্তু হবে না, প্রয়োজনে পুরো প্রেসিটা কমপ্লিট করে নিয়ে শেষে টাইটেল দেবেন, যেন মেইন বিষয়টা ভালো করে বোঝা যায়। অতিরিক্ত বড় করব না, 5-7টা শব্দের মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানি বা ট্রেডিং রিলেটেড জিনিসটা হচ্ছে, বা কিভাবে ট্রেডিং এর পরিবর্তন হলো, মানে আগেকার প্রিমিটিভ পিরিয়ড থেকে বর্তমান সময় পর্যন্ত কিভাবে মানির ইভলিউশন হলো বা ট্রেডিং এর ইভলিউশন হলো। আমি সহজ কথায় এটাকেই রেখেছি টাইটেল হিসেবে, ইভলিউশন অফ ট্রেডিং। কিভাবে ট্রেডিং বা ব্যবসা বাণিজ্যের যে সেটার পরিবর্তন সেকাল থেকে একালে কিভাবে এলো। এটা আপনারা বিভিন্ন ভাবে দিতে পারেন, ইভলিউশন অফ মানি দিতে পারেন। আহ ম্যাডাম, হ্যাঁ বলুন। ম্যাম ট্রান্সফরমেশন অফ ট্রেডিং করলে হবে? হ্যাঁ হবে, ট্রান্সফরমেশন অফ ঠিক আছে। ট্রেডিং। বা এভাবে করতে পারেন, ট্রেডিং একটা কোলন দিয়ে ফ্রম বার্টার টু পেপার মানি, এরকম করতে পারেন। যে বা ইভলিউশন অফ ট্রেডিং বা ট্রেডিং নাও অ্যান্ড দেন, মানে ট্রেডিং দিয়ে একটা কোলন দিয়ে দেন অ্যান্ড নাও বা দেন ভার্সেস নাও, এইরকম ভাবে আপনারা সেকাল একাল যেটা আমরা বাংলাতে বলি। তো নিজেদের মতো করে টাইটেল দিতে পারেন বিভিন্ন একটা প্রেসির, মানে আপনার ইনস্ট্যান্ট কি মাথায় আসবে। এটা তো মানে এমন নয় যে মুখস্থ করে চলে যাবেন, পুরোটা পড়ার পর আপনার মাথায় যেটা আসবে 2-3টে জিনিস আনার চেষ্টা করবেন, যেটা বেস্ট লাগবে সেই মুহূর্তে সেটা আপনি টাইটেল করবেন। এবার আমি কি লিখেছি সেটা মানে পড়ছি আর কি, যে পয়েন্টগুলো লিখেছিলাম সেই পয়েন্টের ওপর বেস করেই করা। দেখুন, in earlier times, trading was very difficult because the only way was barter, which included the exchange of goods. তাহলে প্রাথমিক সময়ে এখানে আমরা মোটামুটি একটু বলেছিলাম আগে, আগে যখন পড়ছিলাম তখনই মোটামুটি 300 সামথিং ওয়ার্ডস রয়েছে, 300 সামথিং বলতে 310-15টা ওয়ার্ড রয়েছে। অ্যাপ্রক্স 100টা ওয়ার্ডের মধ্যে আমি লেখার চেষ্টা করব, সেখানে 2-5টা বেশি কম হতে পারে। হয়তো 100টার জায়গায় যদি অনেক বড় প্যাসেজ এবং তার মধ্যে যদি উদাহরণ বেশি থাকে, সেক্ষেত্রে 100টা যেখানে আপনার 100টায় একটা প্রেসি লেখার কথা, সেটা হয়তো 70টাতেও হয়ে যেতে পারে। সেটা নিয়েও কিন্তু কনফিউজড হবেন না।
আপনার মূল বিষয়টা ঠিকঠাকভাবে এসছে কিনা সেটা আপনি বুঝে নেবেন। তাতে যদি শব্দ সংখ্যা কমও হয় কোনো অসুবিধা নেই, প্রেসি বড় করতে হবে এরকম কোনো ব্যাপার না। যতটা কনসাইজ করতে পারেন, যতটা অল্পের মধ্যে বেশি কথা বলতে পারেন, সেটাই কিন্তু প্রেসিতে মেরিট হিসেবে কাজ করবে। তাহলে মোটামুটি 100 ওয়ার্ড এখানে রয়েছে, দেখে নিতে পারবেন। তাহলে ইন আর্লিয়ার টাইমস, প্রথম দিকে বা আগেকার যুগে ট্রেডিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ব্যবসা বাণিজ্য খুবই কঠিন ছিল, কারণ দ্য অনলি ওয়ে ওয়াজ বার্টার, একমাত্র উপায় ছিল বিনিময়, হুইচ ইনক্লুডেড দ্য এক্সচেঞ্জ অফ গুডস। এটা আপনি এও করে দিতে পারেন, অ্যাকচুয়ালি বার্টার ট্রেডেড মানেটা কি সেটা এখানে বলে দেওয়া আছে। যদি শব্দ সংখ্যা দেখেন বেশি, তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিন, আপনি এটাকে বাদ দিয়ে দিন। তো এটা আপনি প্রথমে লিখে নেবেন, প্রয়োজন মতো আপনাকে কাটতে হতে পারে, কোথাও যে পয়েন্টগুলো আপনি ড্র করলেন সেখানে আপনাকে কিছু অ্যাডও করতে হতে পারে, কিছু কাটতেও হতে পারে, সেটা আপনি পরে দেখবেন। হিয়ার বোথ দ্য পার্টিজ হ্যাড টু বি ইন নিড অফ দ্য গুডস অফ ইচ আদার। এখানে দুটো পার্টিরই, উভয় পক্ষেরই একে অপরের জিনিসের ডিমান্ড বা প্রয়োজন তাদের থাকার প্রয়োজনীয়তা ছিল। দিস কমপ্লেক্সিটি, এই যে জটিলতা, গেভ রাইজ টু দ্য নিড অফ মনিটারি এক্সচেঞ্জ। এটার কিসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এর ফলে? যে পয়সার মাধ্যমে আদান প্রদান বা মনিটারি এক্সচেঞ্জ, সেটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এই কমপ্লেক্সিটি বা জটিলতা দূর করার জন্য। এবার মনিটারি এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রথমে কি এলো? প্রথমে বিডস, শেলস, ফিশিং হুকস যা ছিল। অ্যাট ফার্স্ট বিডস, শেলস, ফিশিং হুকস এটসেট্রা ওয়্যার ইউজড অ্যাজ মানি। প্রথমে এই জিনিসগুলো মানি হিসেবে ব্যবহার হতো। ল্যাটার কয়েন্স কেম ইনটু এক্সিস্টেন্স। পরবর্তীকালে কয়েনের অস্তিত্ব দেখা দিল আর কি। বাট ক্যারিং কয়েন্স ফর লং ডিস্টেন্স বিকেম ডিফিকাল্ট অ্যান্ড ইনক্রিজ দ্য ফিয়ার অফ থেফট। কিন্তু এই কয়েন ক্যারি করা মানে বড় দূরত্বের জন্য সেটা বিভিন্ন সমস্যা এবং চুরির ভয় ইত্যাদি বৃদ্ধি করলো। কনসিকুয়েন্টলি, ফলত ইট গেভ বার্থ টু পেপার চেকস। এর থেকে কিসের জন্ম হলো? পেপার চেকসের জন্ম হলো। ল্যাটার ব্যাংকনোটস ওয়্যার ইন্ট্রোডিউসড টু মেক ট্রানজাকশন ইজিয়ার। পরবর্তীকালে ব্যাংকনোট ইন্ট্রোডিউস করা হলো ট্রানজাকশনকে বা লেনদেনকে আরো সহজ করার জন্য। অ্যান্ড ইট লেড টু দ্য অ্যাডভেন্ট অফ টুডেজ পেপার মানি। এবং এটাই বর্তমান পেপার মানি যেটা বা টাকা যেটা, সেটার সৃষ্টি করেছিল। তো পরপর যে ইভলিউশনটা দেখানো হয়েছে প্যাসেজের মধ্যে, সেই প্রত্যেকটা জিনিস মানে প্রথমে বার্টার থেকে শুরু করে আপনার হচ্ছে মনিটারি এক্সচেঞ্জ শুরু হলো বিডস শেলস দিয়ে, তারপরে কয়েন এলো, কয়েন থেকে চেক এলো, চেক থেকে ব্যাংক নোট এলো, সেখান থেকে পেপার মানি এলো। এই স্টেপগুলো যেন আপনার প্রেসির মধ্যে পুরোপুরি থাকে। এবার তারপরে আপনার জায়গা থাকলে কিছু অ্যাড করতে পারলে করুন, না করতে পারলে না করুন। মেইন এইটুকু জিনিস যদি আপনার থাকে তাহলে সেটা প্রেসি হয়ে গেল। বরঞ্চ এক্সট্রা কথা না লেখাই ভালো। মানে কে কোথায় কয়েন প্রথম এসেছিল, কি হয়েছিল, অত কিছু না লিখলেও চলবে। এই স্টেপ যে পরপর স্টেপ বাই স্টেপ যে জিনিসটা আমরা পেলাম, সেটা যেন আমার প্রেসিতে থাকে। এভাবেই প্রেসি অ্যাপ্রোচটা আমার মনে হয় সবচেয়ে সহজ হবে। কারণ পরীক্ষার হলে সময় যেহেতু কম, প্রথমবার পড়েই পয়েন্ট নোট করে নেওয়ার চেষ্টা করবেন। পড়তে আপনাকে আরেকবার হবেই, কারণ যখন লেখাটা হয়ে গেল তারপরে কাটছাট করার জন্য হয়তো আরেকবার একটু দেখতে হতে পারে, কিন্তু পুরোপুরি একদম ফার্স্ট টু লাস্ট থরলি পড়া আর দ্বিতীয়বার হয়তো নাও পড়তে হতে পারে যদি ঠিকঠাক থাকে প্যাসেজ। ম্যাডাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। ইন আর্লিয়ার টাইমস, এখানে টাইমের সঙ্গে এজ যোগ হচ্ছে, টাইমের কি এটা প্লুরাল হচ্ছে? না, টাইমের এমনিতে তো টাইম আনকাউন্টেবল হিসেবে ধরা হয়, তো এটার প্লুরাল হয় না। কিন্তু ইন আর্লিয়ার টাইমস মানে হচ্ছে পুরোনো যুগে, এটা একটা ফ্রেজ হিসেবেই ব্যবহার হয়। বা ইন প্রিমিটিভ টাইমস, এটা টোটাল ফ্রেজ হিসেবেই ব্যবহার হয়। আচ্ছা। আচ্ছা, এবার যেটা ছিল এসে, গ্লোবাল